রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথমে তোমাদের ফার্স্ট সামেটিভের বাংলা যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমরা ভালোভাবেই দেখেছো এবং ছাড়াও দিয়েছো। তো আমরা সেকেন্ড সামেটিভের আলোচনা শুরু করে দিয়েছি। 1 নম্বর স্কুলটা আমরা এর মধ্যে আলোচনা করেছি। এটা হচ্ছে 2 নম্বর স্কুল। কোন ক্লাসের 2 নম্বর স্কুল? ক্লাস 10। ক্লাস 10-এর যে বাংলার 2 নম্বর স্কুলটা রয়েছে সেই 2 নম্বর স্কুলটির আজকে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে প্রশ্নের আলোচনায় চলে যাই আমরা। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। একথা বলেছে কে? একথা বলেছে তোমরা বহুরূপী গল্পে পেয়ে যাবে। একথা কে বলেছে? কাশীনাথ বলেছে। এই কাশীনাথ লোকটা কে? আগে তোমাকে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কাশীনাথ লোকটা কে? কাশীনাথ লোকটা হচ্ছে বাসের ড্রাইভার, তাই তো? এখানে প্রশ্নটা হচ্ছে একথা কে বলেছে? বক্তা কাশীনাথ, কিন্তু কাশীনাথ লোকটাকে তোমাকে মনে রাখতে হবে যে লোকটা হচ্ছে বাসের ড্রাইভার। তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা দেখো কি বলা আছে? ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? আগে ভালো করে দেখো, অম্বুরাশি সুতা শব্দটার অর্থ তোমাকে আগে জানতে হবে। সুতা শব্দের অর্থ কি? সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে, তাই তো? তাহলে অম্বুরাশি কে? অম্বুরাশি কে? অম্বুরাশি হচ্ছে সমুদ্র রাজা। কে? সমুদ্র রাজা। তাহলে সমুদ্র রাজার কন্যা, সমুদ্র রাজার মেয়ে আমরা কাকে বলে থাকি? দেবী লক্ষ্মীকে বলে থাকি। দেবী লক্ষ্মী। তাহলে অপশান কি হয়ে যাবে? অপশান হবে খ। তাহলে অম্বুরাশি সুতাকে দেবী লক্ষ্মী। এই যে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাসার ছদ্মবেশ ধারণ করে কার কাছে এসেছিলেন? এসেছিলেন ইন্দ্রজিতের কাছে, এবং তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছিলেন। ঠিক আছে? তো সেই দেবী লক্ষ্মীর কথাই এখানে বলা হচ্ছে। পরের প্রশ্ন, রাত্রের মেল ট্রেনটির দিকে একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। বক্তা, এখানে বক্তা কে সেটা জানতে চাওয়া হয়েছে। তো প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রশ্নটা নেওয়া হচ্ছে পথের দাবি গল্প থেকে। তো এই পথের দাবি গল্পটা তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি, পথের দাবি গল্পটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো পথের দাবি গল্প থেকে নেওয়া এই লাইনটির বক্তা হলেন কে? নিমাই বাবু। আমরা দেখে থাকি গল্পটির মধ্যে দুজন পুলিশ অফিসার, একজন হচ্ছেন নিমাই বাবু এবং অন্যজন জগদীশ বাবু। তার মধ্যে যিনি সিনিয়র, হ্যাঁ, সেই সিনিয়র ব্যক্তিকে তিনি হচ্ছেন নিমাই বাবু। তিনি বলেছেন যে রাত্রের মেল ট্রেনটির দিকে নজর রাখো, সে যে বর্মা এসেছে এ খবর সত্য। আসলে এখানে সেটাকে, সে হচ্ছে সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিককে এখানে সে বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, জায়া ও পতি। জায়া ও পতি সমান দম্পতি দেওয়া আছে। এটি কোন সমাসের উদাহরণ? তোমরা যখন দেখবে মাঝখানে এরকম ও থাকবে বা কমা থাকবে, সেখানে তোমরা বুঝতেই পারবে যে সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা এই রকমের কোনো যদি অব্যয় পদ থাকে মাঝে, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? দ্বন্দ্ব সমাস বলি। পরের প্রশ্ন কি আছে? উপপদ বলতে কি বোঝায়? উপপদ, দেখো, কৃত প্রত্যয়ের পূর্বে অবস্থিত পদকে আমরা কি বলি? উপপদ বলে থাকি। তাহলে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে, কৃদন্ত পদের আগের যে পদ তাকে আমরা কি বলবো? উপপদ বলবো। ঠিক আছে? এমসিকিউ গুলো হলো। এবারে আমরা চলে যাচ্ছি, দেখো, 2-এর দাগে। 2-এর দাগে কি বলছে? হা ধিক মোরে, কে কখন নিজেকে ধিক্কার দিচ্ছেন? কে কখন নিজেকে ধিক্কার দিচ্ছেন? তোমরা অভিষেক কবিতা যদি পড়ো, সেখানে দেখবে একটা লাইন রয়েছে, শত্রুদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। এই যে লাইনটা, এই লাইনটার অর্থ কি? যে শত্রুদল আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে। বেড়ে স্বর্ণলঙ্কা অর্থাৎ আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, আর হেথা আমি বামাদল মাঝে অর্থাৎ আমার দেশকে শত্রুদল ঘিরে ফেলেছে আর আমি এখানে মেয়েদের মাঝে বসে আছি। এই কারণেই বক্তা নিজে নিজেকে ধিক্কার দিচ্ছেন। এখানে বক্তা কে? বক্তা হচ্ছেন রাবণপুত্র ইন্দ্রজিৎ। তাহলে কে কখন নিজেকে ধিক্কার দিচ্ছেন? ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছেন কখন? তিনি যখন জানতে পারলেন যে শত্রুদল স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছে। অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাসার ছদ্মবেশে এসে তিনি তাকে জানালেন যখন, তখনই তিনি নিজে নিজেকে ধিক্কার দিচ্ছেন। পরের প্রশ্ন, এক্সেস দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ। এক্সেস দ্বন্দ্ব সমাস আমরা বলতে পারি। আমরা, আমরা হচ্ছে এক্সেস দ্বন্দ্ব। ঠিক আছে? আমরা, তারা, এইরকমগুলো। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলছেন? প্রহ্লাদ কবিতা থেকে নেওয়া এই লাইনটিতে কবি সাধারণ মানুষজনকে জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি,
কে কি তুলে রেখেছে? কে কি তুলে রেখেছে? এখানে গিরিশ মহাপাত্র তুলে রেখেছে, যাকে সব্যসাচী মল্লিক সন্দেহ করে পুলিশ স্টেশনে তাকে আটকে রাখা হয়েছিল, সেই ব্যক্তি গিরিশ মহাপাত্র, তিনি তুলে রেখেছেন। কি তুলে রেখেছেন? গাঁজার কলকেটা। পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কি? হরিদা একটা গল্প শুনেছিলেন তার বন্ধুর কাছ থেকে। কি গল্প? গল্পটা হচ্ছে, জগদীশবাবুর বাড়িতে একটা সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসীটি কোথায় থাকেন? হিমালয়ের গিরিগুহায় থাকেন। বছরে একটি মাত্র হরিতকি খান, অর্থাৎ অনেক বড় মাপের সন্ন্যাসী। তিনি 7 দিন হলো জগদীশবাবুর বাড়িতে আছেন এবং তিনি কাউকে পায়ের ধুলো দেন না। জগদীশবাবু কি করেছেন? কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে যেই সন্ন্যাসীর পায়ের দিকে বাড়িয়ে দিয়েছেন, তিনি তখন সেটা পরের জন্য পা বাড়াতেই জগদীশবাবু কি করেছেন? তার পায়ের ধুলো নিয়ে ফেলেছেন। তো এই গল্পটা শোনার পর হরিদা কি হলেন? গম্ভীর হয়ে গেলেন। 3-এর দাগে দেখো 3 মার্কসের প্রশ্নগুলো রয়েছে এখানে। প্রথম প্রশ্নটা কি আছে? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলার কারণ কি? কাকে বলা হয়েছে? জগদীশবাবুকে বলা হয়েছে। জগদীশবাবুকে কে বলেছে? জগদীশবাবুকে বলেছে বিরাগীরূপী হরিদা। পরের প্রশ্ন, তাকে এ কথা কেন বলা হয়েছে? তাকে এ কথা বলার কারণ হচ্ছে, এই যে আপনি কি ভগবানের চেয়েও বড়, এই কথা বিরাগী জগদীশবাবুকে বলছেন এই কারণে যে বিরাগী যখন সিঁড়ির কাছে এসে প্রবেশ করেন, এমন সময় তিনি দেখতে পান যে ওপর থেকে জগদীশবাবু বলছেন আসুন। তো একজন বিরাগী এসে পৌঁছেছেন, অথচ ওপর থেকে 10 লক্ষ টাকা 11 লক্ষ টাকা সম্পত্তি নিয়ে এই জগদীশবাবু ওপর থেকে আসুন বলছেন, এটা তার পছন্দ হয়নি। তখনই তিনি বলছেন যে আপনি কি ভগবানের থেকেও বড়, নিচে নেমে আসতে পাচ্ছেন না? তারপরের প্রশ্ন, তবে অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, এই যে দেখো 3 মার্কসের প্রশ্নগুলো আমি যেভাবে দুটো উত্তর বলে দিলাম, এইভাবেই তোমরা কিন্তু লিখবে না। কারণ কি, তোমাদেরকে এর আগেও বলেছি যে যখন 3 মার্কসে, যখনই তুমি একটু বড় প্রশ্ন 2 মার্কসের উপরেই চলে যাবে, তখন তোমাকে কি লিখতে হবে? কোথা থেকে এই উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তা কে, এইভাবে দিয়ে শুরু করে তোমাকে বলতে হবে যে কে কাকে বললো, একটা আলাদা প্যারা, এবং আরেকটা প্যারা চেঞ্জ করে যতগুলো ভাঙা প্রশ্ন থাকবে ততগুলো তোমাকে প্যারায় সেটা ভাগ করতে হবে। ঠিক আছে? তো এখানে দুটো প্যারা করে তোমাকে লিখতে হবে, আর অবশ্যই কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাকে দিতেই হবে। পরের প্রশ্ন, আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতে ছেদন। দেখো এখানে তোমার প্যারা চেঞ্জ করার কিছু নেই, উদ্ধৃতাংশটির তাৎপর্য শুধু বলেছে। কারণ কি, এই যে লাইনটা আমরা পাচ্ছি, এই লাইনটির তাৎপর্য তোমাকে লিখতে হবে। কিন্তু তাৎপর্য লিখতে হলে তুমি সরাসরি লেখা শুরু করবে না, সরাসরি লেখা শুরু করবে না, তোমাকে আগে জানাতে হবে, তোমাকে যিনি খাতা দেখবেন তাকে জানিয়ে দিতে হবে যে তুমি জানো এই যে লাইনটা, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, তুমি সমস্ত ব্যাপারটাই জানো, তুমি বানিয়ে বানিয়ে লিখছো না, তোমাকে সবকিছু তুমি জানো, সবকিছু তোমার নখদর্পণে, সেটাই তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি শুরুটা কি করবে? শুরু অবশ্যই করবে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। এই উদ্ধৃতাংশটির তাৎপর্য হলো, বা এই উদ্ধৃতাংশটি প্রসঙ্গ, প্রথমে তাৎপর্য বলার আগে তুমি কোন প্রসঙ্গে বলা হয়েছে সেটা বললে, তারপর তার তাৎপর্যটা বলে দেবে। তাহলে দেখো, আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতে ছেদন। ভালো করে খেয়াল করো, আসছে নবীন, কি আসছে? নবীন আসছে, নতুন আসছে, পুরনো নয়। পুরনোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, পুরনোকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নতুন আসছে। কি করতে আসছে? জীবন হারা অসুন্দরে করতে ছেদন। আমাদের সমাজ কুসংস্কারে এবং কুসংস্কারের জরাবেধিতে আমাদের সমাজ কি আজ রোগগ্রস্ত। তো এই অসুস্থ সমাজকে সুস্থ করে তোলার জন্য এই জীবনহারা মানুষগুলো, যারা মাথার মধ্যে কুসংস্কারের সমস্ত তথ্য নিয়ে, কুসংস্কারের সমস্ত ভাবনা নিয়ে যারা এখানে বিরাজ করছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নবীন অর্থাৎ নতুন প্রাণের উদ্ভব হবে এখানে। তাহলে কি হবে? সমাজটা সেই কলুষিত মুক্ত একটা সমাজ আমরা দেখতে পাবো। এই কারণেই সে আসছে, এবং তারা এই যে নবীন জীবনহারা এই অসুন্দরকে কি করবে? ছেদন করবে, অর্থাৎ সমাজ থেকে তাকে তাড়িয়ে দেবে, দিয়ে নতুনের সৃষ্টি করবে, এখানে নতুন এক সুন্দর সমাজ গড়ে তুলবে। ঠিক আছে? পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয়। দেখো এখানে 1+4 আছে, তোমাকে এটা একটা আলাদা প্যারা করতে হবে এবং এই প্রশ্নটার একটা আলাদা প্যারা করতে হবে। তো কি করবে তুমি? প্রথমে তোমাকে লিখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি
গল্প থেকে নেওয়া। এই বাবুটি হলেন সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করা ব্যক্তিটি, যাকে আমরা গিরিশ মহাপাত্র হিসেবে জেনে থাকি। তারপর তার প্যারা চেঞ্জ করে তুমি কি লিখবে, তার সাজসজ্জার পরিচয় দাও। আমরা এখানে তার অদ্ভুত সাজসজ্জার পরিচয় পাই। কিরকম সাজসজ্জা? সেই যে লোকটি গিরিশ মহাপাত্র, সে কি করেছে, তার চুলের মাথার সামনের দিকের চুলগুলো অনেক বড় বড়, কিন্তু কান এবং ঘাড়ের কাছে সেই চুল নেই বললেই চলে, খুব ছোট ছোট করে ছাঁটা। আবার সামনে চেরা স্মৃতি, সেখান থেকে নেবুর তেলের গন্ধ সমগ্র থানাটা অর্থাৎ পুলিশ স্টেশনটা কি হয়েছে, ভরে গেছে। আবার তার পকেটে একটা বাঘ আঁকা রুমাল রয়েছে, সে রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরেছে, পাম্প শু পরেছে এবং সবুজ রঙের মোজা। এই হচ্ছে তার সাজ পোশাক। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখো, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, অসুরারি রিপু অর্থাৎ অসুরদের, রিপু মানে কি, রিপু মানে হচ্ছে শত্রু, অসুরদের শত্রু। দেখো, দেবতার শত্রু নয়, অসুরদের শত্রু, আবার রাক্ষসের শত্রু নয়। আমরা জানি যে শুধুমাত্র দেবতার শত্রু ছিল বা মানুষের শত্রু ছিল রাক্ষস, এমনটা নয়, তারা অসুরদেরও শত্রু। অসুর এবং রাক্ষসকে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, আমরা যেমন ধরো মহিষাসুর কিন্তু কোনো রাক্ষস নয়। রাবণ, সে একজন রাক্ষস, রাবণকে আমরা রাক্ষস হিসেবে জানি, কিন্তু রাক্ষস আর অসুর এক নয়। সেই কারণে খেয়াল রাখবে, অসুরদের রিপু, অসুরদের সঙ্গেও আবার রাক্ষসদের যুদ্ধ হতো। তো এই অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে? অসুরারি রিপু বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, অর্থাৎ অসুরদের শত্রু কে, ইন্দ্রজিৎ। তিনি যে উত্তরদান করেছেন তার মধ্য দিয়ে তার কোন মানসিকতার প্রতিফলন ঘটে? দেখো, এখানে লাইন দুটো তোমাদের মনে রাখতে হবে, তবেই তুমি এটা মনে রাখতে পারবে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, এখানে কিন্তু উত্তর দুটো বলা নেই। তো সেই যে উত্তরটা তিনি দিয়েছেন, কে দিয়েছেন, কি বললাম, ইন্দ্রজিৎ। যে উত্তরটা তিনি দিয়েছেন সেই উত্তরের মধ্য দিয়ে তার কোন মানসিকতা ফুটে উঠেছে। তাহলে তোমাকে উত্তরটা আগে জানতে হবে, উত্তরটা কি দিয়েছিলেন, তবেই তো তুমি এটা লিখতে পারবে যে কোন মানসিকতা ফুটে উঠেছে। উত্তর দুটো কি ছিল? উত্তর দুটো ছিল, দেখো, বলা হচ্ছে যে কি ছাড় সে নর তারে ডরাও আপনি। সে তার পিতাকে বলছে। এক নম্বর হচ্ছে কি ছাড় সে নর, আমি এটা লিখছি, দেখো, কি ছাড় সে নর তারে ডরাও আপনি, ডরাও আপনি, ঠিক আছে। এই যে ডরাও শব্দটার অর্থ কি, ভয় পাও, বলছে সেই মানুষটা কি এমন মানুষ যে তাকে আপনি ভয় পাচ্ছেন। তাহলে এখানে এই কথাটার মধ্য দিয়ে তোমরা নিজেরাই উত্তর দাও তো, এই কথাটার মধ্য দিয়ে এই বক্তার কি মানসিকতা ফুটে উঠছে? নিশ্চয়ই তাকে বলা হচ্ছে যে কাউকে যদি আমরা সাহস দিই যে এটা কি এমন যে আপনি একে ভয় পাচ্ছেন, তার মানে কি, তার মধ্যে একটা সাহসিকতার পরিচয় ফুটে উঠছে। তাহলে কোন মানসিকতা? এখানে ইন্দ্রজিতের সাহসিকতার পরিচয় ফুটে উঠছে, তার বীরত্বের পরিচয় ফুটে উঠছে, তাই তো। দু নম্বর, তারপর তিনি কি বলেছেন? তারপর তিনি বলেছেন যে থাকিতে দাস যদি যাও রণে পিত, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে। অর্থাৎ কি, যে এই দাস থাকতে, সে নিজেকে দাস ঘোষণা করছে, বাবার কাছে সন্তানরা, পিতার কাছে সন্তানরা দাসের মতো, তাই তো। তাই এই দাস থাকতে থাকতে আপনি যদি যুদ্ধে যান, তাহলে কি হবে না, এই জগতে একটা কলঙ্ক ছড়িয়ে যাবে যে তার বাবা, বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছে, সন্তান বাড়ির মধ্যে আরামে রয়েছে, আমোদ প্রমোদে রয়েছে, বিলাস ব্যসনে। তো এছাড়া কি হবে? এছাড়া ঋষিবেন অগ্নিদেব। তাহলে তিনি এখানে কি বলছেন? এখানে বলছেন যে থাকিতে দাস যদি যাও রণে, থাকিতে দাস যদি যাও রণে, যদি যাও রণে তবে কলঙ্কপিত ঘুষিবে জগতে। তাহলে এই দুটো লাইনের দ্বারা আমরা কি দেখতে পেলাম? এই দুটো লাইনের দ্বারা একটা লাইনে দেখতে পেলাম যে তার মধ্যে বীরত্ব প্রকাশ পাচ্ছে, এবং দু নম্বর লাইনে দেখতে পেলাম যে পিতার প্রতি তার যে কর্তব্যবোধ, সেই কর্তব্যবোধ, এবং সমাজ যে তার নিন্দা করবে সেই নিন্দার ভয়, এবং তার দেবতা যাতে তার উপরে রুষ্ট না হয়ে যায় সেদিকটাও সে কিন্তু খেয়াল রেখেছে। তাহলে এই কোন মানসিকতা বুঝতে পারলে আমরা চারটা মানসিকতার পরিচয় পেলাম এখানে। আচ্ছা, পরের প্রশ্ন 5-1 দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন। ওর বলতে এখানে কার কথা বলা হয়েছে? ওর বলতে কার কথা? এখানে সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া এই উদ্ধৃতাংশটিতে ওর বলতে
বলা হচ্ছে কাকে? ঘসেটি বেগমকে, যাকে সিরাজ মাসি হিসেবে পরিচয় দিয়েছেন। তো ওর বলতে বলা হচ্ছে ঘসেটি বেগমকে। বক্তার উদ্দিষ্টের উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। দেখো, এখানে ঘসেটি বেগম, যাকে মাসি হিসেবে সিরাজ তার প্রাসাদে আশ্রয় দিয়েছেন, সেই মাসিকে সহ্য করতে একটুও পারছেন না কে? সিরাজেরই পত্নী লুৎফান্নেসা বেগম। তো তিনি তো সবসময় তার কাছেই রয়েছেন, তার কাছে থাকতে থাকতে তার মনে হচ্ছে যেন তার নিঃশ্বাস দিয়ে কি হচ্ছে? বিষ নির্গত হচ্ছে। আর দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে আগুন ঝরছে। তো এই যে সবসময় একটা হিংস্র মানসিকতা, এই হিংস্র মানসিকতা লুৎফান্নেসা বেগম কিছুতেই তিনি সহ্য করতে পারছেন না। কারণ সব সময় তার মধ্যে দেখা যাচ্ছে সিরাজের প্রতি রাগ, সিরাজের প্রতি অভিমান, সিরাজের প্রতি যত ধরনের খারাপ ভাবনা, সমস্ত কিছু তার মধ্য দিয়েই প্রকাশিত হয়। সে সবসময় চায় যে সিরাজ সিংহাসন থেকে বিচ্যুত হোক, সিরাজকে টেনে নিয়ে যাক, মেরে ফেলুক কারা? ইংরেজরা। এই ভাবনা তার মধ্যে সবসময় প্রকাশিত হয়েছে, যা কোনো পত্নী তার স্বামীর সম্পর্কে এই রকম একটা ভাবনা তার কাছে থেকে কেউ প্রকাশ করবে সেটা সহ্য করতে পারে না, যদি সে পতিব্রতা নারী হয়। আর এখানে লুৎফান্নেসা বেগম অবশ্যই সিরাজকে যথেষ্ট ভালোবাসত। তাই এখানে কি দেখা যাচ্ছে যে ওই ঘসেটি বেগমের থেকে যে বিষ এবং আগুন ঝরছে তার কাছ থেকে, এটা সে সহ্য করতে কখনোই পারছে না। তাই সে সিরাজের কাছে এটার অভিযোগ জানিয়েছে। পরের প্রশ্ন, মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছেন? মনে রাখবে, একটা চিঠি লিখেছিল অ্যাডমিরাল ওয়াটসন। কাকে লিখেছিলেন? ওয়াটসকে লিখেছিলেন। সেই চিঠিটি সিরাজউদ্দৌলার হাতে চলে এসেছিল। এই পত্রে কি লেখা ছিল? এই জায়গাটা ভালো করে মনে রাখবে তোমরা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় মাঝে মধ্যেই এসে থাকে। তোমরা পুরনো যে প্রশ্নগুলো রয়েছে আগের সালেরগুলো, সেগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে কি বলা হচ্ছে। যে মুন্সি এই পত্রটাতে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বাংলায় আরও সৈন্যের আবশ্যক। এইরকম একটা চিঠি তিনি কি করবেন? মাদ্রাজে পাঠাবেন। এরকম একটা চিঠি তিনি মাদ্রাজে জাহাজে পাঠাবেন। আর কি? আর তিনি বাংলায় এমন আগুন জ্বালাবেন যে আগুন গঙ্গার সমস্ত জল দিয়েও কি করা যাবে না? নেভানো যাবে না। এই পত্রটাই তিনি লিখেছিলেন। পরের প্রশ্ন দেখো, আমরা কোনি উপন্যাসে চলে আসছি, 6 নম্বর। এখানে তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের টেস্ট পরীক্ষা বা ফাইনাল যখন মাধ্যমিক দেবে তোমরা, তখন কিন্তু তোমাদের মোট 3টে প্রশ্ন থাকবে পুরো উপন্যাসটা থেকে। তার মধ্যে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 5, 5, 10। এখানে তোমাদের দুটোর মধ্যে সেকেন্ড সাবমিটিভে দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। কি বলছে দেখো, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তা কে? বক্তা হচ্ছে এই উপন্যাসের, অর্থাৎ কোনি উপন্যাসের একটি, মতিনন্দী রচিত কোনি উপন্যাসের এক অন্যতম সাঁতারু অমিয়া। ঠিক আছে, আমরা যে কয়েকটা নারী চরিত্র পাই এখানে, যে কয়েকটা মেয়ে সাঁতারু পাই, তাদের মধ্যে অন্যতম অমিয়া, যে জুপিটার সুইমিং ক্লাবের একজন বিখ্যাত সাঁতারু। সেই অমিয়া এ কথা বলেছে। কি প্রসঙ্গে তার এই উক্তি? তার উক্তিটা কিসের প্রসঙ্গে? কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। একদিন কি হয়েছিল, বেলা আর অমিয়া বেরিয়ে আসছে। এমন সময় তারা দেখতে পাচ্ছে ক্লাব থেকে বেরিয়ে আসছে, অ্যাপেলো ক্লাব, জুপিটার নয় কিন্তু, অ্যাপেলো ক্লাব থেকে বেরিয়ে আসছে। এমন সময় দেখতে পাচ্ছে ক্ষিতীশ সিংহ, যিনি জুপিটার সুইমিং ক্লাবের প্রাক্তন প্রশিক্ষক। তিনি কি করছেন? তিনি একটা মেয়েকে সাঁতার শেখাচ্ছেন। তো সেই মেয়েটাকে যে তিনি একা করে সাঁতার শেখাচ্ছেন, একা একা সেই মেয়েটাকে শুধু সাঁতার শেখাচ্ছেন, এটা দেখে অমিয়া তার দিকে তাকিয়েছে। তখন বেলা তাকে বলল, এই মেয়েটা হচ্ছে খিদ্দার আবিষ্কার, অর্থাৎ ক্ষিতীশ সিংহের আবিষ্কার। তো তখন তারা আলোচনা সূত্রে তারা যে সমস্ত আলোচনা করে যে যেখানে খিদ্দা রয়েছে সেখানে আমরা নই, হ্যাঁ, আমরা আবার পরের বছর চলে যাব জুপিটারে। এই আলোচনা সূত্রে তারা, অমিয়া বলে ফেলে যে কম্পিটিশনে পড়লে এই মেয়েটা তো এখনো ভালো করে সাঁতারই জানে না, এই মেয়েটা আমার কি করবে? পা ধোয়া জল খাবে। অর্থাৎ পা ধোয়া জল খাওয়া বলতে কি বোঝায়? কেউ যদি আগে সাঁতার কেটে যায়, তার পায়ের মানে পরে যে তার সাঁতার কেটে আসছে, সে কি করবে? তার পায়ে লাগা জলটাই তো তার মুখে যাবে। সেই কারণেই এই কথা বলছে যে আমার পা ধোয়া জল খাবে। এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে ওঠে? তার যে বক্তা, অর্থাৎ কে? অমিয়ার মধ্যে একটা অহংকার বোধ একটা ফুটে ওঠে, যে সে সাঁতারের তার সমতুল্য কেউ হতে পারবে না, এরকম একটা অহংকার বোধ তার মধ্যে আমরা লক্ষ্য করি। কার মধ্যে? অমিয়ার মধ্যে। ঠিক আছে, পরের প্রশ্ন কি,
খিদ্দা, এবার আমরা কি খাবো? বক্তা কে? এখানে বক্তা হচ্ছে কোনি উপন্যাসের প্রধান নারী চরিত্র কনক চাপা পাল, অর্থাৎ যাকে আমরা কোনি হিসেবে জানি। এবার আমরা কি খাবো, এই উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। দেখো এই কথাটা কখন বলেছে, যখন তার দাদা কমল মারা যায়, তখন বক্তা এই কথাটি বলে যে খিদ্দা এবার আমরা কি খাবো। অর্থাৎ সাঁতার তো দূরের কথা, তারা কি খাওয়া দাওয়া করবে। যে একমাত্র রোজগার করতে যে মানুষটা সেই সংসারের, এত বড় একটা সংসারে যেখানে কোনো অভিভাবক রোজগার করতো না, তার পিতা মারা গেছে, তার দাদাই একমাত্র উপার্জন করা ব্যক্তি ছিল, সেই মানুষটাও যখন মারা গেল, তখন কনির মধ্যে কি ভাবনা এসেছে। কনি হচ্ছে তখন সেখানের বড়, সেই বাড়ির বড়, তখন তার মধ্যে স্বাভাবিকভাবে ভাবনা এসে এবার আমরা খাবো কি। তো সেই ভাবনাটা আসতে সে বলেছে কি, তাহলে এখানে বক্তা কে? বক্তা হচ্ছে কোনি। উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছেন এই খিদ্দা। খিদ্দা তাকে কিভাবে সাহায্য করেছেন? খিদ্দা প্রথমে কোনিকে তার স্ত্রীর যে টেলার দোকান, অর্থাৎ যেটা প্রজাপতি হিসেবে আমরা জানি, সেই প্রজাপতি টেলার দোকানে তার কাজের ব্যবস্থা করে দেয়। সেখানে সে কিছুটা রোজগার করে। এবং ক্ষিতিশ সিংহ নিজেও নিজেও কি করে না, যে কাটা কাপড় সেইগুলোকে সে জোগাড় করতে থাকে, বিভিন্ন দোকান থেকে জোগাড় করে। তো সেটা বিক্রি করেও সে 40 টাকার মতো তার পরিবারে দেয়। কাকে দেয়? কনির খাওয়া দাওয়ার জন্য ওই লীলাবতীকেই দেয়। কনি যাতে সেখানে খাওয়া দাওয়া করতে পারে, থাকতে পারে ভালোভাবে, তার জন্য। এইভাবে সে কি করেছে, তাকে সাহায্য করে এসেছে। কাকে? কনিকে এবং কনির পরিবারকে সে সাহায্য করে এসেছে, যাতে কোনোভাবেই যাতে কনি দারিদ্রতার কবলে পড়ে তার প্রতিভা যেন না নষ্ট হয়ে যায়, সেদিকে ক্ষিতিশ সিংহ কিন্তু বারবার খেয়াল রেখেছেন। তো আমরা এই ক্ষিতিশ সিংহ কিভাবে কনিকে জীবনের চরম শিখরে, তার সাঁতারু জীবনের চরম শিখরে পৌঁছে দিয়েছিল, সেই প্রশ্নগুলো যখন আমরা আলোচনা করব, তোমরা দেখতে পাবে এখানে ক্ষিতিশ সিংহ কিভাবে তাকে সাহায্য করেছেন। শুধু আমি এখানে কি বললাম, শুধু আর্থিক সাহায্য নয়, আর্থিক সাহায্যের সঙ্গে মানসিক সাহায্য এবং তার শারীরিক যে ক্ষমতা উন্নতি করার জন্য যে সমস্ত খাবার খাওয়া প্রয়োজন, যেভাবে ঘুমের প্রয়োজন, যেভাবে ট্রেনিং নেওয়ার প্রয়োজন, সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে তার পারিবারিক খেয়াল রাখা, সব কিছুটাই কিন্তু ক্ষিতিশ সিংহ করেছে। ঠিক আছে, তো এইগুলো ছিল প্রশ্নের আলোচনা। এবার দেখো 7 নম্বর, যেটা তোমাদের কি আছে, 7 নম্বরে একটা প্রতিবেদন রচনা করতে হবে। আমি প্রথম যে তোমাদের স্কুলটা ছিল তার আলোচনাতে আমি বলেছি যে প্রতিবেদনের জন্য আমরা একটা আলাদা ক্লাস নিয়ে আসব, যেখানে শুধু প্রতিবেদনে কিভাবে লিখতে হয়, কেমন করে লিখলে মোটামুটি তোমরা যতই অজানা প্রশ্ন পড়ুক না কেন তোমরা লিখে দিয়ে আসতে পারবে, সেই নিয়ে আমরা একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তাই এই 7-এর দাগের প্রশ্নগুলো আমি আলোচনা এই ভিডিওতে করলাম না, কারণ না হলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো আজ এত দূর, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে।